ক্লার্ক একটি গুরুত্বপূর্ণ অধিগ্রহণ চুক্তি অ্যাকুইজিশন কন্ট্রাক্ট পর্যালোচনা করছিল, ঠিক তখনই তার সহকারী মার্কাস ঝড়ের বেগে ঘরে ঢুকল। মিস্টার ক্লার্ক, সর্বনাশ হয়ে গেছে। মার্কাস হাঁপাতে হাঁপাতে বলল, মিস্টার হ্যারিসনের কিছু একটা হয়েছে। ওনার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এবং ওনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্লার্কের হাতের দামি কলমটি মেহগনি টেবিলের ওপর পড়ে গেল। সে এত দ্রুত উঠে দাঁড়াল যে তার চামড়ার চেয়ারটি গড়িয়ে গিয়ে জানালার সাথে ধাক্কা খেল। তুমি কি বলছো এসব? ক্লার্কের গলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমি কি তোমাকে বিশেষভাবে বলিনি সেরা কেয়ারগিভারদের ব্যবস্থা করতে? এটা কিভাবে হতে পারে? আমি সেরা লোকগুলোরই ব্যবস্থা করেছিলাম স্যার, মার্কাস তোতলাতে লাগল। কিন্তু ডাক্তার বলেছেন মিস্টার হ্যারিসনের ফুসফুসে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে। আজ দুপুরে আমাদের সব ডাক্তারকে মিস জর্ডিনের মেডিকেল টিমে নিয়োগ করা হয়েছিল। হাসপাতাল জানিয়েছে তাদের কাছে কোনো আইসিইউ বেড খালি নেই। অপদার্থের দল! ক্লার্ক গর্জে উঠল, রাগে তার মুখ লাল হয়ে গেল। সব ডাক্তারকে এখনই হ্যারিসনের কাছে পাঠাও। যত টাকাই লাগুক না কেন, ওনাকে বাঁচাতে হবে। ওনার যদি কিছু হয়, তবে তোমাদের সবার চাকরি যাবে। হাসপাতালের পরিচালককে নিজে ফোন করার জন্য ক্লার্ক কাঁপা কাঁপা হাতে ফোন তুলল। কিন্তু সে ডায়াল করার আগেই মার্কাসের ফোন বেজে উঠল। মার্কাস দ্রুত ফোন ধরে ক্লার্কের দিকে বিভ্রান্ত হয়ে তাকাল। স্যার, হাসপাতাল থেকে ফোন করেছে। মিস্টার হ্যারিসনকে প্রিমিয়াম আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং ওনার অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু এটা মিস্টার ড্যামন ব্যবস্থা করেছেন। ক্লার্ক স্তব্ধ হয়ে গেল। ড্যামন? সে হ্যারিসনের ব্যাপারে জানল কিভাবে? ঠিক তখনই ক্লার্কের কম্পিউটারে একটি নতুন ইমেলের শব্দ হল। প্রেরকের জায়গায় নাইলার নাম দেখে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। ইমেলটি খোলার পর তার রক্ত যেন হিম হয়ে গেল। সেই মেসেজে ছিল জর্ডিনের পাঠানো ডজন ডজন অডিও রেকর্ডিং, ছবি আর ভিডিও। কাঁপা কাঁপা হাতে ক্লার্ক প্রথম অডিও ফাইলটি ক্লিক করল। জর্ডিনের অহংকারী কণ্ঠস্বর পুরো অফিসে প্রতিধ্বনিত হল। মিসেস সামার, ক্লার্ক এখন শাওয়ার নিচ্ছে। ও সারাদিন আমার এত যত্ন করেছে যে ও এখন খুব ক্লান্ত। বেচারা একটু বিশ্রাম নিক। ক্লার্কের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ক্রমবর্ধমান আতঙ্ক নিয়ে সে পরের রেকর্ডিংটি ক্লিক করল। ওহ খোদা, কি অসময়ে! আজ দুপুরে আমারও শরীরটা ভালো লাগছিল না। জাস্ট প্রেগন্যান্সির ওই মাথা ঘোরা আর বমি আর কি। কিন্তু ক্লার্ক আমার আর বাচ্চার জন্য এতটাই চিন্তিত ছিল যে ওর সাথে সাথে শহরের সেরা মেডিকেল টিমকে ডেকে এনেছে। ক্লার্কের গলার কাছে পিত্তি উঠে এল। যখন নাইলার বাবা মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন জর্ডিন তার মিথ্যা অসুস্থতার জন্য মেডিকেল রিসোর্স দখল করে রাখা নিয়ে বড়াই করছিল। শেষ রেকর্ডিংটি শোনার পর রাগে ক্লার্কের দৃষ্টি ঝাপসা হয়ে এল। আপনি জানেন ক্লার্ক আমাকে কি বলেছে? ও বলেছে আমি আপনার চেয়ে অনেক বেশি তরুণী আর সুন্দরী। ও বলেছে আমি ওকে এমন কিছু দিতে পারব যা আপনি কোনোদিন পারেননি, একটি সন্তান। ও এটাও বলল যে 3 বছরেও আপনার কোনো বাচ্চা হয়নি দেখে ও খুব চিন্তিত, ওর ভয় হচ্ছে আপনার শরীরেই কোনো সমস্যা আছে কিনা। আমরা যখন একসাথে থাকি, ও খুব খুশি থাকে। ও বলে আমার সাথে থাকলে ওর মনে হয়ও যেন প্রথমবার প্রেমে পড়েছে। রাগে ক্লার্কের চোখ রক্তবর্ণ হয়ে গেল। জর্ডিন যা করেছে তা হজম করতে করতে তার কপালের রগগুলো ফুলে উঠল। এক ঝটকায় সে টেবিলের ওপর থেকে সবকিছু ফেলে দিল। কাগজপত্র, ল্যাপটপ, ফ্রেম করা ছবি, সবকিছু আছাড় খেয়ে মেঝেতে পড়ল। মার্কাস! সে চিৎকার করে ডাকল, জর্ডিনকে এখনই আমার কাছে নিয়ে এসো। এই মুহূর্তেই! 20 মিনিট পর জর্ডিনকে অফিসে আনা হল। সে জানত না কি ঘটেছে, বরং ভেবেছিল ক্লার্ক হয়তো তাকে মিস করছে বলেই ডেকেছে। ডেস্কে আসার সময় তার মুখে এক চিলতে হাসি ছিল। ক্লার্ক, তুমি কি আমাকে আর আমাদের বাবুকে মিস করছিলে? সে নিজের পেটে হাত রেখে মিষ্টি করে বলল, আমরা সারাদিন তোমার কথাই ভাবছিলাম। বাবুটা তখন এত নড়াচড়া করছিল। হঠাৎ ক্লার্কের হাতের কষানো থাপ্পড়ের শব্দে পুরো অফিস কেঁপে উঠল। জর্ডিনের মাথা একপাশে ঘুরে গেল এবং সে টাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যাওয়ার উপক্রম হল। সে তার ফুলে যাওয়া গালে হাত দিয়ে আর্তনাদ করে উঠল, আমি তোমাকে বিশেষভাবে সতর্ক করেছিলাম যে নাইলা যেন আমাদের ব্যাপারে কিছু জানতে না পারে। ক্লার্কের কণ্ঠস্বর এত বেশি ঠান্ডা আর বিপজ্জনক ছিল যে ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। নির্লজ্জ, প্রতিহিংসাপরায়ণ মেয়ে! আমার অগোচরে ওকে কষ্ট দেওয়ার সাহস তুমি পেলে কোত্থেকে? জর্ডিন সম্পূর্ণ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লার্ক,
তুমি আমাকে মারলে কেন? আমি তো শুধু। মুখ বন্ধ করো। ক্লার্ক বিষাক্ত স্বরে তার কথা থামিয়ে দিল। তোমার সবকিছু এখনই গুছিয়ে নাও। আমি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। বাস্তবতা জর্ডিনকে একটা মালবাহী ট্রেনের মতো ধাক্কা দিল। ক্লার্ক সামারের স্ত্রী হওয়ার সমস্ত স্বপ্ন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। ক্লার্ক, তুমি আমার সাথে এমন করতে পারো না। সে মরিয়া হয়ে মিনতি করতে লাগল। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিতে পারো না। ক্লার্কের হাসি ছিল সম্পূর্ণ মায়াহীন। সন্তান, তুমি কি মনে করো তুমি আমার সন্তান গর্ভে ধারণ করার যোগ্য? জর্ডিন হাঁটু গেড়ে বসে দুই হাতে ক্লার্কের হাত চেপে ধরল। দয়া করো, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে এত ভালোবাসি যে নাইলাকে দেখে সহ্য করতে পারছিলাম না। আমি শপথ করছি আর কোনোদিন এমন করব না। ক্লার্ক তাকে ঝেড়ে ফেলল যেন সে কোনো নোংরা বস্তু। হাসপাতালে যাও এবং গর্ভপাত করো। নাইলা ছাড়া অন্য কোনো মহিলার গর্ভে আমার সন্তান আসুক, তা আমি চাই না। জর্ডিন মেঝেতে লুটিয়ে পড়ে হাহাকার করে কাঁদতে শুরু করল। ক্লার্কের এমনিতে বিগড়ে থাকা মেজাজে এই কান্নার শব্দ আরও বিরক্তি ধরাচ্ছিল। সে কাঁপা কাঁপা হাতে একটি সিগারেট ধরালো এবং লম্বা টান দিল। যদি তুমি নিজে এটা করতে না চাও, সে মারাত্মক শান্ত গলায় বলল, তবে আমার কাছে আরও অনেক উপায় আছে যাতে তুমি ওই বাচ্চাটা এমনিতেও হারিয়ে ফেলো। জর্ডিনের কান্না হঠাৎ থেমে গেল। সে চরম আতঙ্ক নিয়ে ক্লার্কের দিকে তাকাল। ক্লার্ক, আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো। তার দিকে তাকিয়ে ক্লার্কের কেবল ঘেন্না ছাড়া আর কিছুই মনে হল না। এই বোকা মেয়েটির স্বার্থপরতা তার সংসার তছনছ করে দিয়েছে এবং হয়তো চিরদিনের জন্য সে নাইলাকে হারিয়ে ফেলেছে। সে তার মানিব্যাগ থেকে একটি প্লাটিনাম ব্যাংক কার্ড বের করে জর্ডিনের পায়ের কাছে ছুঁড়ে মারল। এই কার্ডে $2 মিলিয়ন আছে। টাকাটা নাও, হাসপাতালে যাওয়ার ঝামেলা চুকিয়ে ফেলো। নয়তো আমার সিকিউরিটি টিম তোমাকে জোর করে নিয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। জর্ডিন কাঁপা কাঁপা হাতে কার্ডটি তুলে নিল। ক্লার্ক, তুমি কি আসলেই এত পাষাণ? আমার চোখের সামনে থেকে দূর হও। ক্লার্ক সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিল। তোমার কাছে 3 দিন সময় আছে সব চুকিয়ে ফেলার জন্য, তারপর আমি তোমাকে চিরতরে বিদায় দেখতে চাই। জর্ডিন মুখ ঢেকে অফিস থেকে বেরিয়ে গেল, তার কান্নার শব্দ করিডোর দিয়ে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল। ক্লার্ক সাথে সাথেই তার সিকিউরিটি প্রধানকে ফোন করল। জর্ডিনকে 24 ঘন্টা নজরদারিতে রাখো। ও যেন হাসপাতালে গিয়ে গর্ভপাত করে তা নিশ্চিত করো। যদি ও সহযোগিতা না করে, তবে যে কোনো ব্যবস্থা নিতে পারো। জর্ডিনের পর্ব শেষ করে ক্লার্ক নিজের ধরফর করতে থাকা বুকটাকে শান্ত করার চেষ্টা করল। তাকে নাইলার সাথে সব ঠিক করতে হবে। তাকে বোঝাতে হবে যে জর্ডিন তার কাছে কিছুই নয়। সে দ্রুত তার স্ত্রীকে একটি মেসেজ পাঠালো, বেবি, আজ আমি রাতে কাজ করব না। আমি বাড়ি ফিরলে চলো একসাথে ডিনার করি। আমাদের অনেক কিছু নিয়ে কথা বলা দরকার। সে সেন্ড বাটনে চাপ দিয়ে উত্তরের অপেক্ষায় রইল। কিন্তু নাইলার দ্রুত উত্তরের বদলে সেখানে কেবল একটি লাল বিস্ময়সূচক চিহ্ন দেখা গেল, যার অর্থ মেসেজটি পৌঁছায়নি, সে ব্লকড। ভয়ে ক্লার্কের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সাথে সাথেই তাদের পুরনো গৃহকর্মী প্যাট্রিশিয়াকে ফোন দিল। প্যাট্রিশিয়া, নাইলা কি বাড়িতে আছে? প্যাট্রিশিয়ার কণ্ঠস্বর শোনাচ্ছিল খুব ঘাবড়ানো আর অস্বস্তিকর। স্যার, ম্যাডামের ব্যাপারে আসলে কি হয়েছে ওনার? ক্লার্ক ফোনের ওপর মুঠি শক্ত করল। ম্যাডাম আজ সকালে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন, স্যার। ক্লার্ক এক বিশাল ব্যাগভর্তি পুষ্টিকর খাবার এবং ফুল নিয়ে হাসপাতালে ছুটে এল। তার মুখে উদ্বেগ এবং অপরাধবোধের ছাপ ছিল স্পষ্ট। আইসিইউ এর বাইরে সে নাইলাকে দেখতে পেল। নাইলাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। তা দেখে ক্লার্কের মনে কষ্টের এক ঢেউ খেলে গেল। নাইলা, তুমি ঠিক আছো তো? বাবা কেমন আছেন? ক্লার্ক নরম স্বরে জিজ্ঞেস করল। সে নাইলাকে আগলে ধরার জন্য হাত বাড়াল। নাইলা তার দিকে এক শীতল দৃষ্টিতে তাকাল। সে এক পা পিছিয়ে গিয়ে তার স্পর্শ এড়িয়ে চলল। উনি এখন বিপদমুক্ত। নাইলা, কাল যা হয়েছে সেটার ব্যাখ্যা দেওয়া আমার দরকার, ক্লার্ক তাড়াহুড়ো করে বলল। জর্ডিন ওই টেক্সটটা ভুল করে পাঠিয়েছিল। ও আসলে ওটা ওর বয়ফ্রেন্ডকে পাঠাতে চেয়েছিল। নাইলা বিদ্রূপের হাসি হাসল। ভুল করে পাঠিয়েছে? ক্লার্ক, তুমি কি মনে করো আমি তোমার এই নিচু মানের মিথ্যা বিশ্বাস করব? ঠিক তখনই ওয়ার্ডের দরজা খুলে গেল। একজন নার্স বেরিয়ে এলেন। আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন, তবে দয়া করে শান্ত থাকবেন।
তারা দুজনে ওয়ার্ডে ঢুকল। হ্যারিসন দুর্বলভাবে বিছানায় শুয়েছিলেন। তাদের দুজনকে একসাথে ঢুকতে দেখে তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। নায়লা, তোমরা সবাই এসেছ, হ্যারিসন ক্ষীণ স্বরে বললেন। আমি ঠিক আছি, চিন্তা করো না। বাবাকে দুশ্চিন্তায় না ফেলার জন্য নায়লা নিজের রাগ চেপে রাখল। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, বাবা, তুমি বিশ্রাম নাও। ক্লার্ক তোমার প্রিয় পুষ্টিকর খাবারগুলো এনেছে। ক্লার্ক সাথে সাথেই সায় দিল। বাবা, আপনি সুস্থ হওয়ার দিকে নজর দিন। ওই টেক্সটটা আমার এক নতুন সেক্রেটারি ভুল করে পাঠিয়েছিল। আমি ওটা দেখে নেব। আপনি চিকিৎসার বিল নিয়ে একদম চিন্তা করবেন না। হ্যারিসন মাথা নাড়লেন। তিনি দ্রুত আবার ঘুমিয়ে পড়লেন। নার্স ইশারা করলেন যাতে তারা বাইরে চলে যান এবং রোগীকে বিশ্রাম নিতে দেন। ওয়ার্ডের বাইরে এখন শুধু নায়লা আর ক্লার্ক। ক্লার্ক একজন আদর্শ স্বামীর অভিনয় করার চেষ্টা করল। নায়লা, তুমি সারা রাত ঘুমাওনি। বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমি হাসপাতালে থাকছি। সে নায়লাকে জড়িয়ে ধরতে চাইল। নায়লা নির্মমভাবে তাকে ঝেড়ে ফেলল। তুমি এখন এত বিনয়ী হচ্ছ কেন? তুমি কি শুধু চাইছ তোমার এই বিশ্বাসঘাতকতার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিই? নায়লার কণ্ঠস্বর ছিল তলোয়ারের মতো ধারালো। তা ক্লার্কের ভণ্ডামির মুখোশ চিরে দিল। সব জানাজানি হয়ে গেছে দেখে ক্লার্কের মুখ গম্ভীর হয়ে গেল। সে আর অভিনয়ের চেষ্টা করল না। একটা দীর্ঘশ্বাস নিয়ে তার কণ্ঠস্বর সিরিয়াস হয়ে উঠল। নায়লা, আমি স্বীকার করছি আমি জর্ডিনের সাথে শুয়েছি, কিন্তু ওটা ছিল স্রেফ শারীরিক প্রয়োজন। আমি মনে প্রাণে সবসময় শুধু তোমাকেই ভালোবেসেছি। শারীরিক প্রয়োজন? নায়লা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তোমাকে বুঝতে হবে, আমাদের সার্কেলের সব পুরুষই এরকম, ক্লার্ক আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু জর্ডিন কেবল সাময়িক একটা মোহ। আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। তুমি আমার স্ত্রী, আর সেটা কোনোদিন বদলাবে না। ক্লার্কের এই স্বাভাবিক ভঙ্গি দেখে নায়লার ঘেন্না হল। সে সেই লোকটির দিকে তাকিয়ে রইল যাকে সে একসময় ভালোবাসত। তার মনে হল সে এক সম্পূর্ণ অপরিচিত মানুষকে দেখছে। তুমি কি মনে করো এটা স্বাভাবিক? তুমি কি মনে করো আমার এটা মেনে নেওয়া উচিত? নায়লার কণ্ঠ কেঁপে উঠল। বোঝা যাচ্ছিল না ওটা রাগ নাকি হৃদয় ভাঙার যন্ত্রণা। নায়লা, শান্ত হও। ক্লার্ক তাকে শান্ত করার চেষ্টা করল। আমি জর্ডিনের বিষয়টা মিটিয়ে দেব। এখন থেকে আমি আরও সাবধানে থাকব এবং তোমাকে ও আর বিরক্ত করবে না। নায়লা তার যুক্তি শুনে স্তব্ধ হয়ে গেল। তার মানে তুমি বলতে চাইছ, যতক্ষণ আমি জানব না, ততক্ষণ তুমি বাইরে এই নোংরামি চালিয়ে যেতে পারো? ক্লার্ক অস্বস্তিতে নড়েচড়ে বসল। আমি তা বোঝাতে চাইনি। তবে কি বোঝাতে চেয়েছ? নায়লার চোখে আগুন জ্বলে উঠল। যে তুমি তোমার সেক্রেটারির সাথে শোবে আর আমি সবকিছু ঠিক আছে বলে অভিনয় করব? গলা নামাও। ক্লার্ক দাঁত কিরমির করে ওয়ার্ডের দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। তুমি কি চাও বাবা সব শুনে ফেলুক? বাবার কথা ওঠায় নায়লার রাগ আরও বেড়ে গেল। আমার বাবার অসুস্থতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাকে নিয়ন্ত্রণ করার সাহস করো না। ক্লার্কের অভিব্যক্তি কঠোর হল। আমি তোমার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি। তোমার কি মনে হয় এই চিকিৎসার খরচকে দিচ্ছে? তুমি কি এখন আমাকে হুমকি দিচ্ছ? নায়লার কণ্ঠস্বর বিপজ্জনকভাবে শান্ত হয়ে এল। আমি বাস্তব কথা বলছি, ক্লার্ক ঠান্ডা গলায় উত্তর দিল। আমি ছাড়া তুমি কিভাবে এই হাসপাতালের খরচ চালাবে? কিভাবে তোমার বাবার যত্ন নেবে? নায়লার বমি আসছিল। সে বুঝতে পারল সে এই লোকটিকে কোনোদিন চিনতেই পারেনি। যে ক্লার্ককে সে বিয়ে করেছিল সে ছিল দয়ালু আর নম্র। আর এই রূপটি অত্যন্ত ধূর্ত আর নিষ্ঠুর। তোমার কাছে ঋণী থাকার চেয়ে আমি বরং 3টে চাকরি করব, সে দাঁতে দাঁত চেপে বলল। হাসিও না, ক্লার্ক বিদ্রূপ করল। আমার সাহায্য ছাড়া তুমি নিজের একটা অ্যাপার্টমেন্টের ভাড়াও দিতে পারবে না। তাদের তর্কের মাঝেই রুমের ভেতর থেকে হ্যারিসনের গলার শব্দ পাওয়া গেল। তিনি জেগে উঠছিলেন। তারা সাথে সাথেই ঝগড়া থামিয়ে রুমে ফিরে গেল। হ্যারিসন বিছানার পাশে আগলে থাকা 2 মানুষের দিকে তাকালেন। তাদের মধ্যকার অস্থিরতা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তিনি ক্ষীণ স্বরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, রেন, স্টেপমাদার আমার দেখাশোনা করবে। তোমরা ব্যস্ত মানুষ, সারাক্ষণ আসার দরকার নেই। তোমরা নিজেদের জীবন নিয়ে সুখে থাকো, সেটুকুই আমার কাম্য। ক্লার্ক দ্রুত এগিয়ে গিয়ে হ্যারিসনের পাশে হাঁটু গেড়ে বসল। বাবা, আপনি চিন্তা করবেন না। আমি সবসময় নায়লার যত্ন নেব। আমি ওকে রক্ষা করব এবং কোনোদিন কোনো কষ্ট হতে দেব না। বাবার সামনে ক্লার্ক একজন স্নেহশীল জামাতার চরিত্রে নিখুঁত অভিনয় করল।
নাইলা ঘৃণাভরে তার এই ভণ্ডামি দেখছিল। তারা সারা রাত একসাথে কাটাল। ভোর হলে সৎমা রেন হাসপাতালে পৌঁছালেন। তোমরা অনেক কষ্ট করেছ, এবার বাড়ি গিয়ে বিশ্রাম নাও, রেন উদ্বেগের সাথে বললেন। দীর্ঘ নির্ঘুম রাতের পর নাইলার চোখ ফুলে গিয়েছিল। সে মাথা নাড়ল। ঠিক আছে রেন, কোনো দরকার হলে আমাকে কল করো। আমি শনি আর রবিবার বাড়িতেই বিশ্রাম নেব। নাইলার কথায় রেন কিছুটা খটকা খেলেন। তিনি অবাক হলেন। নাইলা কি সারা রাত কাজ করছিল না? সে কেন বলছে শনি আর রবিবার তার ছুটি? কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই নার্স হ্যারিসনকে পরীক্ষা করতে এলেন। রেন তার সন্দেহ চেপে রাখলেন এবং পরে নাইলাকে টেক্সট করবেন বলে ঠিক করলেন। তারা দুজনে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠল। তাদের মাঝে নিস্তব্ধতা নেমে এল। নাইলা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলল, তোমার আর হাসপাতালে আসার দরকার নেই। আমি বাবাকে এখনই আমাদের ডিভোর্সের কথা জানাতে চাই না, আর ওনার সামনে তোমার সাথে এই সুখের অভিনয়ের নাটকও চালিয়ে যেতে চাই না। নাইলা, আমরা ধীরে সুস্থে কথা বলে সব মিটিয়ে নিতে পারি। এসব করার কোনো দরকার নেই। আলোচনা করার কিছু নেই। নাইলা তাকে থামিয়ে দিল। আমি আইনজীবীকে দিয়ে ডিভোর্স পেপার তৈরি করিয়েছি। শুধু ওটাতে সই করে দিও। ক্লার্কের হাত স্টিয়ারিং হুইলের ওপর শক্ত হয়ে বসল। তুমি অনেক বড় ভুল করছো। তুমি পরে অনুশোচনা করবে। আমার একমাত্র অনুশোচনা হলো তোমাকে বিয়ে করা। নাইলা কোনো আবেগ ছাড়াই উত্তর দিল। তুমি কি ভাবছ তুমি চাইলেই চলে যেতে পারবে? তুমি কি ভাবছ আমাকে ছাড়া তুমি টিকে থাকতে পারবে? ক্লার্কের কণ্ঠ রাগে চড়ে গেল। তোমার সাথে একটা মিথ্যা জীবন কাটানোর চেয়ে আমি বরং একা লড়াই করব, নাইলা দৃঢ়ভাবে বলল। গাড়িটি নাইলার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে থামল। সে দরজা খুলে নেমে পড়ল। ক্লার্ক তাকে অনুসরণ করতে চাইল, কিন্তু নাইলা তাকে থামিয়ে দিল। উপরে আসার দরকার নেই। আমাদের মাঝে আর কথা বলার কিছু বাকি নেই। ক্লার্ক গাড়িতে বসে নাইলার দৃঢ়পদক্ষেপে বিল্ডিংয়ের ভেতরে অদৃশ্য হয়ে যাওয়া দেখছিল। তার মনে এক প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল। সে তার ফোন বের করে নাইলাকে ডজনখানেক মেসেজ পাঠাল। কোনোটারই উত্তর এল না। এদিকে জর্ডিন ক্লার্ককে ক্রমাগত মেসেজ পাঠিয়ে যাচ্ছিল সব ঠিক করার জন্য। সেও কোনো উত্তর পাচ্ছিল না। সে তার অ্যাপার্টমেন্টে ফোন হাতে বসেছিল। তার ক্ষোভ আর ঈর্ষা আরও তীব্র হচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু লিসা কল করল। জর্ডিন, আমি নাইলাকে এইমাত্র পার্ক ফার্মাসিউটিক্যালসের সামনে দেখলাম। ও কাজ করছে কেন? ক্লার্ক কি ওকে আর চায় না? জর্ডিন ফোনটা শক্ত করে ধরল। তার চোখে এক পৈশাচিক দ্যুতি ফুটে উঠল। তুমি নিশ্চিত তো ওটাই ও? অবশ্যই নিশ্চিত, লিসা বলল। দেখে মনে হলো ও বেশ ভালোই আছে। ফোন রাখার পর জর্ডিনের ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটে উঠল। যেহেতু ক্লার্ক তাকে অগ্রাহ্য করছে, তাই সে নিজেই নাইলার সাথে কথা বলতে যাবে বলে ঠিক করল। সোমবার সকাল ঠিক সকাল ৮টায় নাইলা পার্ক ফার্মাসিউটিক্যালস ভবনে প্রবেশ করল। সে নিজের সাদা ল্যাব কোটটি পরে নিল। তার বুকের ভেতর ভয় আর উত্তেজনার এক মিশ্র অনুভূতি কাজ করছিল। এটি ছিল তার প্রথম অফিসিয়াল চাকরি, একটি নতুন শুরুর প্রতীক। গবেষণা ও উন্নয়ন R&D বিভাগের ম্যানেজার জেনেভিভ ছিলেন 40ঊর্ধ্ব এক নারী। তিনি সোনালি ফ্রেমের চশমা পরতেন এবং দেখতে খুব পেশাদার ছিলেন। তিনি নাইলাকে ল্যাবে নিয়ে গেলেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সবাই শোনো, ইনি আমাদের নতুন গবেষক, নাইলা জেস্টন। জেনেভিভের কথা শেষ হতে না হতেই বাম দিকের সামনের অংশ থেকে একটি চিৎকার ভেসে এল। ওহ খোদা, লুসিয়া, তুমি ভুল রিয়েজেন্ট মিশিয়ে ফেলেছ। পুরো এক্সপেরিমেন্টটাই নষ্ট হয়ে গেল। একজন তরুণ পুরুষ গবেষক ল্যাব বেঞ্চের ওপর রাখা একটি বিকারের দিকে আঙুল তুললেন যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারী মরিয়া হয়ে মেঝেতে পড়ে যাওয়া রিয়েজেন্ট পরিষ্কার করছিলেন। তার মুখ আতঙ্কে ভরে ছিল। নাইলা সেদিকে তাকাল। আতঙ্কিত ওই নারীকে দেখে তার চোখে এক জটিল অনুভূতি খেলে গেল। তার বুক ধক করে উঠল। পুরো শহরের মধ্যে শেষে এখানেই তাকে আসতে হল? নারীটি ছিল লুসিয়া। লুসিয়ার বাবা, হ্যারিস ফার্মাসিউটিক্যালস এর পারচেজিং ম্যানেজার ছিলেন, যে কোম্পানিটি নাইলার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। লুসিয়ার সাথেই নাইলা বড় হয়েছে। তারা ছিল অভিনহৃদয় বন্ধু। একসাথে স্কুলে যাওয়া, একসাথে খেলাধুলা করা। নাইলা তাকে নিজের বোনের মতো মনে করত। কিন্তু হ্যারিস ফার্মাসিউটিক্যালস দেউলিয়া হওয়ার পর সব বদলে যায়। লুসিয়া আর তার বাবা খুব দ্রুত জেস্টন পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। লুসিয়া শুধু যে নাইলার সব কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করে দিয়েছিল তাই নয়,
সে সোশ্যাল মিডিয়ায় নাইলাকে নিয়ে অপমানজনক মন্তব্যও পোস্ট করত। সে ইঙ্গিত দিত যে নাইলার পরিবারের দেউলিয়া হওয়ার পেছনে নাইলার নিজেরই দোষ ছিল। লুসিয়া নাইলাকে দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চেহারায় এক অমীমাংসিত অভিব্যক্তি ফুটে উঠল। সেটা কি অপরাধবোধ ছিল নাকি লজ্জা? নাইলা বুঝতে পারল না। এই অস্বস্তিকর মুহূর্তে ল্যাবের দরজা হঠাৎ খুলে গেল। গোলাপি রঙের স্যুট পরা এক তরুণী ভেতরে ঢুকল। সে ছিল জর্ডিন। মিস জেনেভিভ, আপনার কাজে বাধা দেওয়ার জন্য দুঃখিত, জর্ডিন এক পেশাদার হাসি নিয়ে বলল। আমি জর্ডিন, মিস্টার ক্লার্কের অ্যাসিস্ট্যান্ট। মিস্টার ক্লার্ক আমাকে কিছু বিষয় দেখাশোনা করার জন্য পাঠিয়েছেন। জেনেভিভ সাথে সাথেই বিনীত হয়ে উঠলেন। অবশ্যই, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নাইলার মাথায় চিন্তার ঝড় বয়ে গেল। এই কোম্পানিটি সামার গ্রুপের অন্তর্ভুক্ত। তার মানে এখানে ক্লার্কের প্রভাব আছে। তার মন বিষণ্ণতায় ভরে গেল। জর্ডিনের তীক্ষ্ণ দৃষ্টি নাইলার ওপর নিবন্ধ হল। তার চোখে এক পলক হিংস্রতা খেলে গেল। আমি শুনলাম আজ আপনারা একজন নতুন কর্মী নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, ইনি নাইলা জেস্টন, আমাদের নতুন গবেষক। আমার মনে হয় এটা অনুচিত হয়েছে, জর্ডিন ভান করে কিছুটা লজ্জিত হওয়ার ভঙ্গি করে বলল। আমার জানামতে গ্র্যাজুয়েশনের পর মিস জেস্টনের কোনো কাজের অভিজ্ঞতা নেই এবং তিনি শুধু ঘর সংসার সামলেছেন। যার কোনো ব্যবহারিক অভিজ্ঞতা নেই, তাকে সরাসরি একটি বড় প্রজেক্টে নিযুক্ত করা একদমই ঠিক নয়। জেনেভিভ কিছুটা অস্বস্তিতে পড়লেন, কিন্তু উনার শিক্ষাগত এবং পেশাদার ব্যাকগ্রাউন্ড চমৎকার। শুধুমাত্র পড়াশোনা দিয়েই সব হয় না, জর্ডিন তার কথা থামিয়ে দিয়ে বলল। আমার পরামর্শ হল তিনি প্রথমে অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করুন যাতে কিছু ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন। মনে রাখবেন, সামার গ্রুপ এই প্রজেক্টে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছে। আমাদের কোনো ঝুঁকি নিতে পারি না। সিইও অ্যাসিস্ট্যান্টকে চটানোর ভয়ে জেনেভিভ শুধু মাথা নেড়ে সায় দিলেন। আপনার পয়েন্টটা ঠিক, আমরা আপনার কথা মতোই এগোব। জর্ডিন তৃপ্তির হাসি হাসল। এরপর সে নাইলার প্রতি লুসিয়ার চোখে ঈর্ষা আর ঘৃণা লক্ষ্য করল। তার পরিকল্পনা ঠিক হয়ে গেল। যেহেতু ওনার একজন মেন্টর বা শিক্ষকের প্রয়োজন, আমার মনে হয় মিস লুসিয়া উপযুক্ত হবেন। জর্ডিন লুসিয়ার দিকে ইশারা করল, যে তখনও ল্যাব বেঞ্চ পরিষ্কার করছিল। তিনি 2 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছেন এবং তার প্রচুর অভিজ্ঞতা আছে। নিজের নাম শুনে লুসিয়া সাথে সাথেই এগিয়ে এল। অবশ্যই, আমি আমার এক পুরনো বন্ধুকে সাহায্য করতে পেরে খুশি হব। তার মুখে এক কৃত্রিম হাসি ফুটে উঠল। নাইলা, কি দারুণ কাকতালীয় ব্যাপার যে এখানে আমাদের আবার দেখা হয়ে গেল। লুসিয়ার এই ভণ্ডামি দেখে নাইলার বমি আসছিল। তার এমন ভাব ধরছিল যেন তাদের মাঝে আগে কিছুই ঘটেনি। লুসিয়ার সাথে কোনো তর্কে না জড়িয়ে নাইলা কেবল ঠান্ডা গলায় বলল, কাকতালীয় তো বটেই। আমি আশা করি আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারব। সবার সামনে এভাবে প্রত্যাখ্যাত হয়ে লুসিয়ার মুখ মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে এক পলক ক্ষোভ দেখা দিল, তবে সে দ্রুত হাসি দিয়ে তা সামলে নিল। কিন্তু তার কণ্ঠস্বরে ততক্ষণে বিষ মিশে গেছে। অবশ্যই, কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একদম শুরু থেকে কাজ শিখবে, তাই আমার মনে হয় তোমাকে আগে একদম মৌলিক কাজগুলো দিয়েই পরিচিত হওয়া উচিত। লুসিয়া নাইলাকে স্টোরেজ রুমে নিয়ে গেল। সে নোংরা রিয়েজেন্ট বোতলের এক বিশাল স্তূপের দিকে আঙুল তুলল। এই মাসে পুরো ল্যাব থেকে এই রিয়েজেন্ট বোতলগুলো জমা হয়েছে। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। এটাই সবচেয়ে প্রাথমিক কাজ। এখান থেকেই শুরু করো। শত শত বোতলের দিকে তাকিয়ে নাইলা বুঝতে পারল তাকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়েছে। কিন্তু সে কোনো অভিযোগ করল না। সে এদেরকে খুশি হওয়ার সুযোগ দিতে চাইল না। সে নীরবে কাজ শুরু করল। সারা দিন ধরে নাইলা বোতলগুলো ধুয়ে গেল। জীবাণুনাশক ব্যবহারের ফলে তার হাত লাল হয়ে গিয়েছিল। সিঙ্কে ঝুঁকে কাজ করতে করতে তার পিঠে ব্যথা শুরু হল। তবুও সে দাঁতে দাঁত চেপে নিজেকে ধরে রাখল। পাশ দিয়ে যাওয়ার সময় অন্য সহকর্মীরা সহানুভূতিশীল দৃষ্টি দিচ্ছিল, কিন্তু জর্ডিন বা লুসিয়ার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। রাত 9টা বাজার পর নাইলা শেষ বোতলটি পরিষ্কার করল। পার্ক ফার্মাসিউটিক্যালস ভবনটি তখন একদম জনশূন্য ছিল। কেবল নাইলাই ল্যাবে পড়েছিল। তার হাতের চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছিল আর পিঠের ব্যথায় সে কুঁকড়ে যাচ্ছিল। নাইলা যখন জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ স্টোরেজ রুমের দরজা দরাম করে খুলে গেল। জর্ডিন ভেতরে ঢুকল। তার মুখে এক অহংকারী হাসি। ওহ,
তুমি এখনো কাজ করছো? কি নিষ্ঠা! জর্ডিন বেশ জোরেই বলল। কাজ শেষ, নাইলা শান্তভাবে উত্তর দিল। তাই নাকি? দেখি তো একটু চেক করে। জর্ডিন ধোয়া বোতলগুলোর দিকে এগিয়ে গেল যা গুছিয়ে রাখা ছিল। সে উদ্দেশ্যমূলকভাবে হাত নাড়াল। এক প্রচণ্ড শব্দে ডজনখানেক বোতল মেঝেতে পড়ে গেল। সেগুলো ভেঙে চুরমার হয়ে গেল। কাচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। ওহো, সরি, আমার হাত লেগে হঠাৎ পড়ে গেল, জর্ডিন নিষ্পাপ সাজতেন গিয়ে বলল। কিন্তু তার চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা। মনে হচ্ছে তোমাকে আবার পরিষ্কার করতে হবে। আর মেঝে থেকে এই কাচের টুকরোগুলোও কুড়িয়ে নাও। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।